আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, লন্ডনে পৌঁছেই ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা। লন্ডনে পৌঁছেই প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যস্ত সময় পার করছেন। স্থানীয় সময় 7টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে হিথ্রো বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীরা। এ সময় বিমানবন্দরে তাদের স্বাগত জানান আজ পরিবারের প্রতিনিধি ও লন্ডনে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিমানবন্দর থেকে সেন্ট্রাল লন্ডনের হোটেল ডচেস্টারে পৌঁছান বেলা 10টায়। কিছুক্ষণ বিশ্রামের পরে শুরু হয় পূর্ব নির্ধারিত ধারাবাহিক মিটিং। সবগুলো মিটিংয়েই অনুষ্ঠিত হয় তার হোটেলের লবিতে। জানাবো, ফিলিস্তিনি যোদ্ধাদের নতুন কৌশলে হতবাক পশ্চিমা বিশ্ব। সাম্প্রতিক গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর উপর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের নতুন ধরনের সামরিক কৌশল এবং ধারাবাহিক আক্রমণ নিয়ে বিস্ময় প্রকাশ করেছে আরব বিশ্লেষক ও রাই আল ইয়াওম পত্রিকার প্রধান সম্পাদক আব্দুল বারি আতওয়ান। আজ প্রকাশিত এক নিবন্ধে তিনি লিখেছেন, ইহুদিবাদী ইসরায়েল বর্তমানে এক অভূতপূর্ব সংকটে রয়েছে, যার মূল কারণ হচ্ছে গাজার মাটি থেকে দখলদার সেনাবাহিনীর উপর প্রতিরোধ যোদ্ধাদের ক্রমাগত এবং ভয়াবহ আক্রমণ। এরপর জানাবো, 12 দেশের নাগরিকদের উপর যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর। সন্ত্রাসী প্রবেশ ঠেকাতে 12 সদস্যের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। পাশাপাশি আরও 7টি দেশের উপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইউক্রেনে রাশিয়ার নজিরবিহীন ড্রোন হামলায় আক্রান্ত কিয়েভ ওডেসা। ইউক্রেন জুড়ে আজ ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও দক্ষিণাঞ্চলে বন্দর নগরী ওডেসা ওই হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ওই হামলাকে কিয়েভের চালানো অন্যতম বৃহৎ হামলা বলে বর্ণনা করেছে। রাশিয়ার ড্রোন কিয়েভের 7টি জেলা ও ওডেসা একটি মাতৃসদন হাসপাতালকে সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত করেছে, খবর CNN-এর। এবারে জানাবো, সিঙ্গাপুরের কাছে 2-1 গোলে বাংলাদেশের হার। এফএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে সিঙ্গাপুরের কাছে 2-1 গোলে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। ফলে উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে সমর্থকরা দ্বিতীয় স্টেডিয়ামে এসেছিলেন, তা রূপ নিয়েছে বিষাদ মুহূর্তে। প্রথমার্ধে 1-0 গোলে পিছিয়ে পড়ার পর বাংলাদেশ দ্বিতীয়ার্ধে আরেক গোল হজম করে। এরপর রাকিব একটি শোধ করলেও শেষ পর্যন্ত ম্যাচে আর বাংলাদেশের জিতের মুখ দেখতে পারেনি বাংলাদেশের সমর্থকরা। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ফিলিস্তিনি যোদ্ধাদের নতুন কৌশলে হতবাক পশ্চিমা বিশ্ব। সম্প্রতি গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর উপর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের নতুন ধরনের সামরিক কৌশল এবং ধারাবাহিক আক্রমণ নিয়ে বিস্ময় প্রকাশ করেছে আরব বিশ্লেষক ও রাই আল ওয়াম পত্রিকার প্রধান সম্পাদক আব্দুল বারি আতওয়ান। আজ প্রকাশিত এক নিবন্ধে তিনি লিখেছেন, ইহুদিবাদী ইসরায়েল বর্তমানে এক অভূতপূর্ব সংকটে রয়েছে, যার মূল কারণ গাজার মাটি থেকে দখলদার সেনাবাহিনীর উপর প্রতিরোধ যোদ্ধাদের ক্রমাগত এবং ভয়াবহ আঘাত। আতওয়ান আরও বলেছেন, যুদ্ধ কৌশল শুধু ইসরায়েল নয়, বরং বিশ্বের সামরিক একাডেমিগুলোতেও হতবাক করেছে, বিশেষ করে পশ্চিমা বিশ্বকে। তিনি আরও বলেছেন, 600 দিন ধরে বেনজামিন নেতানিয়াহু কেবল মিথ্যা প্রচার আর বিভ্রান্তিকর আশ্রয় নিয়েছে এবং বারবার গাজায় বিজয় দাবি করে আসছে, অথচ বাস্তবতা সম্পূর্ণ বিপরীত। তার মুখভঙ্গি ও হতাশা দেখলেই বোঝা যায়
পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আতোয়ান আরও বলেছেন, ইসরায়েলের কৌশল ছিল ক্ষুধা ও ধ্বংসের মাধ্যমে গাজাবাসীকে আত্মসমর্পণ করতে বাধ্য করা, কিন্তু এই পরিকল্পনা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এমনকি মিত্র আরব দেশগুলো কিছু অংশ যারা ইসরায়েলের অবস্থানকে সমর্থন করেছে তারাও আজ স্পষ্টভাবে প্রতিরোধের স্থায়িত্ব দেখে স্তম্ভ। বিশ্লেষকের মতে ফিলিস্তিনি যোদ্ধাদের সামরিক কৌশলের অন্যতম দৃষ্টান্ত হল গাজার নিচে বিস্তৃত প্রায় 500 কিলোমিটার দীর্ঘ সুগভীর সুড়ঙ্গ ব্যবস্থা। সর্বাধুনিক প্রযুক্তি সত্ত্বেও ইসরায়েল এই টানেলগুলো ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। 12 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর। সন্ত্রাসীদের প্রবেশ ঠেকাতে 12 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। পাশাপাশি আরও 7টি দেশের উপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হলো, তবে এমন সময় নিষেধাজ্ঞা কার্যকর হলো যখন ট্রাম্পের অভিবাসন বিরোধী অভিযান ঘিরে লস অ্যাঞ্জেলেস শহরে ব্যাপক বিক্ষোভ চলছে। খবর আল জাজিরা। সম্পূর্ণ নিষেধাজ্ঞার আওতায় দেশগুলো হলো আফগানিস্তান, চাদ, ইরিত্রিয়া, মিয়ানমার, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটরিয়াল গিনি, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেন। আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় দেশগুলো হলো বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা। যদিও এসব দেশের নাগরিকদের জন্য কিছু সাময়িক কাজের ভিসা দেয়া হবে। এর আগে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে বেশ কয়েকটি দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প। দেশগুলোর বেশিরভাগই ছিল মুসলিম দেশ। এদিকে ট্রাম্পের অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে লস অ্যাঞ্জেলেসে শুক্রবার থেকে শুরু হওয়া বিক্ষোভ আরও ব্যাপক আকার ধারণ করেছে। আজ রাস্তায় নেমে আসে হাজার হাজার বিক্ষোভকারীরা। তারা প্রধান একটি সড়ক অবরোধ করেন এবং কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল, রাবার বুলেট ছোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এমন পরিস্থিতিতে লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড সদস্যদের মোতায়েন করেছে ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে রাশিয়ার নজিরবিহীন ড্রোন হামলায় আক্রান্ত কিয়েভ, ওডেসা। ইউক্রেন জুড়ে আজ রাতভর ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও দক্ষিণাঞ্চল বন্দরনগরী ওডেসা এই হামলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে কিয়েভে চালানো অন্যতম বৃহৎ হামলা বলে বর্ণনা করেছে। রাশিয়ার ড্রোন কিয়েভের 7টি জেলা ও ওডেসায় একটি মাতৃসনদ হাসপাতালকে সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। খবর সিএনএন-এর। আজ মঙ্গলবার সিএনএন জানিয়েছে, রাশিয়ার এক রাতে ইউক্রেনের দিকে 315টি ড্রোন নিক্ষেপ করে মধ্যরাতের পরপরই কিয়েভে সাইরেন বেজে ওঠে এবং এ সময় নাগরিকদের বাংকার, বাথরুম বা করিডোরে আশ্রয় নিতে দেখা গেছে। শহরের কেন্দ্রস্থলে টানা 3 ঘণ্টা ড্রোনের শব্দ ও প্রতিরক্ষা ব্যবস্থা গোলাগুলির আওয়াজও শোনা যায়। এতে বিপুল সংখ্যক ড্রোন হামলায় এর আগে কিয়েভে দেখা যায়নি। কিয়েভ শহরের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাঙ্কেশকো জানান, হামলায় উচ্চ দালান, বাড়িঘর, গাড়ি, গুদাম ইত্যাদি এলাকায় আগুন ধরে যায়। তিনি এটিকে তাদের সবার জন্য এক বিভীষিকাময় রাত হিসেবে বর্ণনা করেছেন। সর্বশেষ এই হামলায় এখন পর্যন্ত একজন নিহত, 4 জন গুরুতর আহত হয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কি এক্স পোস্টে লিখেছেন, আজ কিয়েভে অন্যতম বড় আঘাত আনা হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে এই ধরনের আঘাতে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে ইউক্রেনের কিয়েভ। লন্ডনে পৌঁছেই ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা। লন্ডনে পৌঁছেই প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যস্ত সময় পার করছেন। স্থানীয় সময় 7টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে হিথ্রো বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীরা। এ সময় বিমানবন্দরে তাদের স্বাগত জানান আজ পরিবারের প্রতিনিধি ও লন্ডনে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিমানবন্দর থেকে সেন্ট্রাল লন্ডনের হোটেল ডসেস্টারে পৌঁছান বেলা 10টায়। কিছুক্ষণ বিশ্রামের পরে শুরু হয় পূর্ব নির্ধারিত ধারাবাহিক মিটিং। সবগুলো মিটিংয়েই অনুষ্ঠিত হয় তার হোটেলের লবিতে। বেলা 12টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন এয়ারবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওটার বেইন অর্স
তখন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। এরপরই বেলা 12:30টার দিকে বৈঠক করেন ম্যানজিস অ্যাভিয়েশনের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা। বেলা 2টায় ব্রিটিশ পার্লামেন্টের আলপার্টি পার্লামেন্টারি গ্রুপের সদস্যরা আসেন প্রধান উপদেষ্টার হোটেলে। এতে নেতৃত্ব দেন অল পার্টি পার্লামেন্ট গ্রুপের চেয়ারম্যান লেবার পার্টির এমপি আফসানা বেগম। বিকাল 5:30টার দিকে প্রধান উপদেষ্টার হোটেলে আসেন কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল। দীর্ঘ 13 ঘন্টার বিমান জার্নির পর লন্ডনে পৌঁছায়। এভাবেই ব্যস্ত সময় কাটান বয়োবৃদ্ধ ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে প্রধান উপদেষ্টার হোটেলের সামনে বিক্ষোভ ও কালো পতাকা প্রদর্শন করে বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার নেতাকর্মীরা। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সকালে হোটেলের সামনে এসে অবস্থান নেয়। যদিও পুলিশের অনুমতি নিয়ে গত সন্ধ্যা পর্যন্ত টানাপোড়েন ছিল। অপরদিকে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়ে একই রাস্তার অপর পাশে অবস্থান নেন যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সংগঠন। উভয় গ্রুপই নিজ নিজ অবস্থান থেকে বিভিন্ন স্লোগান দেন। তখন